হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থার আরও অবনতি হয়েছে। যে কোনো দিন দেশে ফিরবেন তারেক রহমান, যে কোনো দিন যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারেন, এরকম খবর শোনা যাচ্ছে। নিউ ইয়র্ক সহ ট্রাই স্টেটে মঙ্গলবার বৃষ্টি তুষারপাতের আশঙ্কা আসছে, প্রচণ্ড শৈত্যপ্রবাহ। এই জন্য সতর্ক থাকবেন সবাই। সিনেটর চাক স্টিমারের নিউ ইয়র্কের 3 অফিসে বোমা হামলার হুমকি নিয়ে উদ্বেগ এবং জোহরান মামদানির আসনে 3 প্রার্থীকে নিয়ে নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট। আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, ডক্টর মুজিবুর রহমান মজুমদার এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করছি দিনের আপডেট জানাচ্ছেন নাজবুল হাসান। নাজবুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য বিষয়ে আজকে তার ব্যক্তিগত চিকিৎসকের বরাত দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই ভালো স্বাস্থ্য অবস্থায় আছেন তিনি। যদিও এতদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে যে তিনি নানাবিধ অসুখে ভুগছেন এবং গত অক্টোবরে তিনি যে এমআরআই এর কথা বলেছিলেন সেই এমআরআই এর কথা আজকে তার চিকিৎসক বলেননি। তবে চিকিৎসক ডাক্তার বারবেলিয়া বলেছেন যে তারা স্ক্যান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যের, যেটাকে স্ক্যান বলা হয়, স্ক্যানিং, এবং আহ, সেই স্ক্যানিং এর রেজাল্টই পাওয়া গিয়েছে এবং তাতে ডাক্তারের ভাষায়, এবং আজকে ডাক্তার রিপোর্টে দিয়েছেন, এবং সেটি খুব অ্যাডভান্সড, খুব সর্বাধুনিক ইমেজ সিস্টেমের মাধ্যমে সেই স্ক্যান গুলি করা হয়েছে এবং সেই স্ক্যানে দেখা যাচ্ছে যে পেশেন্ট ট্রাম্প পারফেক্টলি নর্মাল, খুবই স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করছেন তিনি। এবং ডাক্তার স্ক্যান বারবেল্লা তার নাম, চিকিৎসক, তিনি ব্যক্তিগত চিকিৎসক ও প্রেসিডেন্ট ট্রাম্পের। এবং তিনি বলেছেন যে আহ, বেশ কিছু স্ক্যানিং তার শরীর নিয়ে করা হয়েছে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের স্ক্যান করা হয়েছে, তাছাড়া শরীরের অন্যান্য অংশেরও স্ক্যান করা হয়েছে। এবং স্ক্যানের পরে তারা, ডাক্তার বলেছেন যে বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের যে বয়স, এই বয়সের মানুষদের স্ক্যান এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের রোগ নির্ণয় করার একটা প্রক্রিয়া বিদ্যমান এবং সেটি তারা ব্যবহার করেছেন। এবং তারা বলেছেন যে এটি মূলত সতর্কতামূলক এবং মূলত প্রিভেন্টিভ, অর্থাৎ যাতে ভবিষ্যতে বড় কোন ধরনের অসুখ ধরা পড়ার আগে তারা যাতে সেটি আহ, চিহ্নিত করতে পারেন, সেই জন্যই তারা এই ধরনের স্ক্যানিং করে থাকেন সাধারণত। এবং গত অক্টোবর মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই ধরনের স্ক্যানিং করা হয়েছে এবং সেটি তার কার্ডিওভাস্কুলার এবং অ্যাবডোমিনাল হেলথ, এই বিষয়ে স্ক্যান গুলো করা হয়েছে। এবং তার ডাক্তার বারবা বেলা আরো বলেছেন যে যে পেশেন্টের এই স্ক্যান গুলোর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে পেশেন্ট ট্রাম্প সম্পূর্ণ সুস্থ এবং স্বাস্থ্যবান রয়েছেন এখন। এবং তিনি আপাতত তার কোনো সেই ধরনের কোনো জটিল রোগ কিংবা নিকট ভবিষ্যতে আক্রান্ত হতে পারেন এমন কোন রোগের চিহ্ন তারা খুঁজে পাননি সেই স্ক্যানিং এর মাধ্যমে। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এই এই বিষয়টাকে এমআরআই হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু ডাক্তার বারবেলা সেটি এমআরআই বলেননি, তিনি স্ক্যান বলেছেন। এবং ডাক্তার বারবেলা আরো উল্লেখ করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের কার্ডিওভাস্কুলার হেলথ, অর্থাৎ যেটাকে আমরা হার্ট ডিজিজ সংক্রান্ত স্বাস্থ্যের কথা বলে থাকি, সেটি তিনি খুবই চমৎকার তার সেই অবস্থাটি, এবং এক্সিলেন্ট হেলথ বলা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের, সেটিও তার ব্যক্তিগত ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার বারবা বেলার উদ্ধৃতি দিয়ে হোয়াইট হাউস আজকে জানিয়েছে আনুষ্ঠানিকভাবে। 1988 সালের পর, প্রায় 37 বছর পর, যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো বিশ্ব এইডস দিবস পালন করছে না, যেটি যদিও এই বিশ্ব এইডস দিবস গত 37 বছর ধরে পৃথিবীর অন্যান্য দেশের সাথে যুক্তরাষ্ট্র পালিত হয়ে থাকে। কিন্তু স্টেট ডিপার্টমেন্ট আজকে এক তথ্যে জানিয়েছে, এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে একটি সতর্ক করার দিন, এটা কোনো রোগ বা প্রতিরোধের স্ট্র্যাটেজি হতে পারে না। এবং তাদের স্টেট ডিপার্টমেন্টের এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যারা এইডস মহামারী বিস্তারে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন গত 30-40 বছর ধরে। তারা যুক্তরাষ্ট্রের বিশেষ করে স্টেট ডিপার্টমেন্টের
এই বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দাও জানিয়েছেন। বাবা মাদের জন্য বিপজ্জনক একটি সংকেত আজকে এসেছে, এবং এটি একটি বেশ গবেষণালব্ধ আর তথ্য থেকে প্রাপ্ত সতর্কবার্তা। সেটি হচ্ছে, যে সমস্ত সন্তানেরা 12 বছর কিংবা তার থেকে কম বয়সে সেলফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ে কিংবা নিয়মিত সেলফোন ব্যবহার করে, তারা পরবর্তীতে নানাবিধ মানসিক এবং অবেসিটি স্থূলতার আক্রান্ত হতে পারে। একটি গবেষণা থেকে আজকে এই তথ্যটি প্রকাশ পেয়েছে, এবং এই গবেষণাটি আজকেই প্রকাশ করা হয়েছে, এবং এটি পিয়ার রিভিউড, অর্থাৎ যারা গবেষণা করেছে তাদের সাথে যারা রয়েছে, তারা যারা গবেষণার সাথে সম্পৃক্ত ছিল না, একই পর্যায়ের পেশাজীবীরা, তারাও কিন্তু এটি যাচাই বাছাই করার পর এই রিপোর্ট প্রকাশিত হয়েছে, এবং এবং এটি হচ্ছে জার্নাল অফ পেডিয়াট্রিক্সে এটি প্রকাশিত হয়েছে, এই গবেষণালব্ধ তথ্যগুলো। এবং তাতে দেখা যাচ্ছে যে আহ সন্তানদের বেড়ে ওঠার শুরুতে যদি সন্তানরা সেলফোন ব্যবহারের সুযোগ পেয়ে যায় কিংবা তাদের সেলফোন ব্যবহার করতে দেওয়া হয় নিয়মিত ভাবে, তারা পরবর্তীতে মানসিক স্বাস্থ্যে আহ, আক্রান্ত হতে পারে, এবং তাদের অবিসিটি স্থূলতা দেখা দিতে পারে, এবং এবং সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, যেটা মনস্তাত্ত্বিক প্রভাব যেটাকে বলা হয়, সেটাও ব্যাপক আকারে পরবর্তীতে বৃদ্ধি পেতে পারে, প্রভাব পড়তে পারে। এবং সেটি হচ্ছে যে সেই মানসিক অস্বস্তি যদি সাইকেল ব্যবহার এবং সেই ব্যবহারের ক্ষেত্রে যদি ব্যবহারটি অতিরিক্ত মাত্রায় গিয়ে দাঁড়ায়, তাহলে সেটি পরবর্তীতে ডিপ্রেশনে ফেলে দিতে পারে সেই কিশোরকে, যদি বা 12 বছর কিংবা তার কম বয়স থেকে সেলফোন ব্যবহারের প্রতি তারা ঝুঁকে পড়ে। এবং এতে বলা হচ্ছে যে, এবং এর ফলে ইনসাফিসিয়েন্ট স্লিপ, অর্থাৎ অনিদ্রা, অনিদ্রায় তারা আক্রান্ত হতে পারে। এবং দেখা যাচ্ছে যে গবেষণায় আরো দেখা গিয়েছে যে যে সমস্ত কিশোর সন্তানরা 12 বছর কিংবা তার থেকে বয়স কম যাদের, তারা যারা নিয়মিত ভাবে সেলফোন ব্যবহার করেছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে অনিদ্রায় ভুগেছে পরবর্তীতে। এবং এবং এই অবস্থাটি তুলনা করার জন্য যারা 12 বছর কিংবা তার চাইতে কম বয়সে রয়েছে, তাদের সেলফোন ব্যবহার করতে দেওয়া হয়নি। এই দুই গ্রুপের কিশোর কিশোরীদের তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, যারা সেলফোন ব্যবহার করছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে অনিদ্রায় ভুগেছেন তাতে, এবং এই ডিভাইস ব্যবহারের কারণে। আর এই চিলড্রেন হসপিটাল ফিলাডেলফিয়ার, খুবই বিখ্যাত হসপিটাল যুক্তরাষ্ট্রের, সেই ফিলাডেলফিয়া চিলড্রেন হসপিটাল, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ বার্কলে এবং কলম্বিয়া ইউনিভার্সিটি যৌথভাবে এই গবেষণা চালিয়েছে। প্রায় 10,000 বা 12 বছর কিংবা তার চাইতে কম বয়সীদের উপরে এই গবেষণা চালিয়েছে যুক্তরাষ্ট্রে, এবং এই গবেষণাটির নাম দেওয়া হয়েছে অ্যাডোলেসেন্ট ব্রেইন কগনিটিভ ডেভেলপমেন্ট স্টাডি, এবিসিডি স্টাডি বলা হচ্ছে তাকে। এবং এটি 2018 থেকে 2020 সালের মধ্যে এই গবেষণাটি চালানো হয়েছে, এবং তাতে দেখা গেছে, এবং এই গবেষণাটির অর্থ যোগান দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যুক্তরাষ্ট্রের, এবং তারা লার্জেস্ট লং টার্ম স্টাডি করেছে ইতিহাসের সব থেকে ব্যাপক কিশোর কিশোরী বা 12 কিংবা তার থেকে কম বয়সীদের উপর এত বড় আকারের গবেষণা, বিশেষ করে এই স্মার্টফোন ব্যবহারের বিষয়টি আর কখনো করা হয়নি। 2018 থেকে 2020 সালের মধ্যে 10,000 এই 12 কিংবা তার থেকে কম বয়সের আহ, সন্তানদের উপরে, এই শিশু কিশোরদের উপরে এই জরিপটি চালানো হয়। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, আপনারা জানেন, যারা বিমানবন্দর ব্যবহার করে থাকেন, টিএসএ তাদের চোখে পড়বেই অবশ্যই। টিএসএ এর গেট পার হয়ে তাদের বিমানে উঠতে হয়। এই টিএসএ কর্তৃপক্ষ আজকে জানিয়েছে যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে যারা বিমানবন্দরে যাবেন এবং বিমানে আরোহণ করার চেষ্টা করবেন, তাদের যদি রিয়েল আইডি না থাকে সাথে, তবে তাদের রিয়েল আইডি যাচাই বাছাই করার জন্য কিংবা তাদেরকে বিমানে উঠার অনুমতি দেওয়ার জন্য বিশেষ আহ, অনুমতির প্রয়োজন হবে, এবং সেই অনুমতি লাভে $45 ফি দিতে হবে। এবং এই $45 ফি মাত্র 10 দিন কার্যকর থাকবে, অর্থাৎ, এবং এর মাধ্যমে যারা বিমানবন্দরে যাবেন কিন্তু তাদের সাথে রিয়েল আইডি থাকবে না, তারা টিএস এর গেট থেকে তাদের আলাদা করে ফেলা হবে, এবং আলাদা করে আরেকটি কিয়স্কে তাদের পাঠানো হবে, সেখানে তারা তাদের বৃত্তান্ত
বৃত্তান্ত লিপিবদ্ধ করবেন, এবং লিপিবদ্ধ করার পর টিএসএ কর্তৃপক্ষ সেটি যাচাই বাছাই করবে তারা বিমানে আরোহণের যোগ্য কিনা, কিংবা তারা রিয়েল আইডি পাওয়ার মতো অবস্থায় আছেন কিনা, কিংবা তাদের রিয়েল আইডি কখনো ছিল কিনা। এই বিষয়গুলো যাচাই বাছাই করতে যে প্রযুক্তি ব্যবহার করা হবে, সেই প্রযুক্তি ব্যবহার এবং জনবলের ব্যবহারে যাতে যুক্তরাষ্ট্রের ট্যাক্স যারা দেন তাদের কোনো অর্থ ব্যয় না হয়, সেই জন্য এই অতিরিক্ত $45 ফি কার্যকর করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। এবং এই এই ফি মাত্র 10 দিন কার্যকর থাকবে, অর্থাৎ প্রথমবার যেদিন আপনি ফি নেবেন $45 দিয়ে, সেটি পরবর্তী 10 দিন আপনার রিয়েল আইডি ছাড়া বিমানবন্দরে গেট ব্যবহার করে বিমানে উঠতে পারবেন। সেটিও তারা জানিয়েছে। তবে এটি বিমানবন্দরে যাওয়ার আগে ফি প্রদানের একটি ব্যাপার রাখা হয়েছে, যে বিমানবন্দরে গিয়ে যাতে তারা বিলম্বিত না হন। কারণ এই ধরনের ক্ষেত্রে যদি তাদের রিয়েল আইডি সাথে না থাকে, তাদের রিয়েল আইডি যাচাই বাছাই বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাই বাছাই করতে গেলে 20 থেকে 30 মিনিট অতিরিক্ত সময় তাদের লাগতে পারে, এবং সেই সময়টা হাতে নিয়েই তারা যেন বিমানবন্দরে যান। তবে যাদের রিয়েল আইডি আছে তাদেরকে এই ঝামেলায় পোষাতে হবে না। এবং রিয়েল আইডি বলতে যুক্তরাষ্ট্রে রিয়েল আইডি চালু কার্যকর করা হয়েছে এই বছরের মাঝামাঝি সময় থেকে, এবং টিএসএ কর্তৃপক্ষ জানিয়েছে যে এই পর্যন্ত যারা বিমান ব্যবহার করে থাকেন, বিমানবন্দরের মাধ্যমে তারা বিমানে ওঠানামা করে থাকেন, তাদের প্রায় 94% ইতিমধ্যেই রিয়েল আইডি ব্যবহার করতে শুরু করেছেন। দিন কয়েক আগে আরেকটি ফেডারেল রেজিস্টারে উল্লেখ করা হয়েছিল যে মাত্র $18 কি ধার্য করা হবে, কিন্তু সেটি চূড়ান্ত ফেডারেল রেজিস্টার যেটি প্রকাশিত হয়েছে আজকে, তাতে বলা হয়েছে $18 নয়, এখন থেকে $45 দিতে হবে। তবে যাদের আপাতত বিমান ভ্রমণের তাড়া নেই, তারা রিয়েল আইডি বানিয়ে গ্রহণ করতে পারেন। এবং রিয়েল আইডি গ্রহণ করার জন্য নিকটস্থ ড্রাইভিং লাইসেন্স অফিস অর্থাৎ মোটর ভেহিকল অফিসে আপনাদের যেতে হবে। আর আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, যে যুক্তরাষ্ট্রের শ্রমিক লেবার মার্কেট যেটাকে আমরা বলে থাকি, শ্রমিকদের বাজারে প্রবীণদের অংশগ্রহণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে গত কয়েক দশকে। এবং সর্বশেষ হিসাব যেটি আমরা দেখতে পাচ্ছি আজকে, তাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে অর্থাৎ এই সময়টাতে যাদের বয়স 75 কিংবা তার থেকে বেশি, তাদের সেই জনগোষ্ঠীর সবচেয়ে বেশি মানুষ এখন চাকরিতে নিয়োজিত। এর বিভিন্ন কারণ রয়েছে, তবে দুটি কারণের কথা স্পষ্টভাবে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটির মাধ্যমে যে আয়, রিটায়ারমেন্ট আয় যেটি, সেটি ব্যাপক হারে কমে গিয়েছে বাজার মূল্যের তুলনায়, ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির তুলনায়। সোশ্যাল সিকিউরিটি কিংবা রিটায়ারমেন্ট আয় থেকে যে অর্থ পাওয়া যেত সেটি কমে গেছে। আরেকটি হচ্ছে যে আরেকটি হচ্ছে যে তারা চাকরি করতে চায়, অব্যাহত রাখতে চায় তাদের জীবনযাত্রাকে স্বাভাবিক পর্যায়ে রাখার জন্য। অনেকেই 75 কিংবা তার থেকে বেশি যাদের বয়স, তারা চাকরিতে নিয়োজিত থাকতে চায় কোনো না কোনো ভাবে। তবে দেখা যাচ্ছে 1990-এর দশকে যেই পরিমাণ মানুষ 75 কিংবা তার চাইতে বেশি চাকরিতে নিয়োজিত থাকতেন, সেই তুলনায় বর্তমানে গত কয়েক দশক পরে সেটি প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। এবং একটি হিসাবে দেখা যাচ্ছে যে 2023 সালে হিসাবটি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে 2023 সালে পাওয়া হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের যাদের বয়স 80 কিংবা তার চাইতে বেশি, তাদের প্রায় 5.5 লক্ষ মানুষ, 80 কিংবা তার চাইতে বেশি বয়সের 5.5 লক্ষ, 5,50,000 মানুষ চাকুরিতে নিয়মিতভাবে নিয়োজিত। এবং এটি সেন্সাস ডাটা থেকে পাওয়া গিয়েছে। এবং যে 1980 সালে যে পরিমাণ মানুষ চাকরিতে নিয়োজিত ছিল 80 কিংবা তার চাইতে বেশি বয়সে, সেই তুলনায় এখন 40% বেশি মানুষ চাকরিতে নিয়োজিত যাদের বয়স 80 কিংবা তার চাইতে বেশি। নিউ ইয়র্ক সিটি থেকে যারা আটলান্টিক সিটিতে যেতেন ক্যাসিনো উপভোগ করার জন্য, তাদের হয়তোবা আটলান্টিক যাওয়াটা কমিয়ে দিতে হতে পারে। তার কারণ আজকে গেমিং কমিশন নিউ ইয়র্কের ক্যাসিনো, তারা নিউ ইয়র্ক সিটিতে আরো 3টি ক্যাসিনো নির্মাণের অনুমতি দিয়েছে। তার মধ্যে দুটি হচ্ছে কুইন্সে এবং আরেকটি হচ্ছে ব্রঙ্কসে। ম্যানহাটনে যদিও টাইমস স্কোয়ারের নিকটবর্তী স্থানে একটি ক্যাসিনোর আবেদন করা হয়েছিল, সেই আবেদনটি অগ্রাহ্য করা হয়েছে। কিন্তু গেমিং কমিশন যারা এই লাইসেন্সটি দিয়ে থাকে, তারা আজকে স্টিভ কোহেন, যিনি ম্যাচ এর মালিক, ম্যাচ ফুটবল বেসবল টিমের মালিক এবং ম্যাচ স্টেডিয়ামের মালিক, তারা
সেই স্টেডিয়ামের নিকটেই একটি ক্যাসিনো করার অনুমতি পেয়েছেন এবং সেই বেসবল টিমের মালিক ম্যাথ, এবং তিনি বিলিয়নিয়ার ইনভেস্টর অবশ্য, এবং তিনি এই 3টি লাইসেন্সের একটি তিনি পেয়েছেন, যেটি আপনারা হয়তো অনেকেই এই স্থানটি চিনেন। সেটি হচ্ছে যে এখন যেখানে ম্যাচ স্টেডিয়াম আছে সিটি ফিল্ড, তার পাশেই এই ক্যাসিনোটি নির্মাণ করা হবে, যেখানে একটি হোটেলও থাকবে, অত্যাধুনিক হোটেল, 5 তারকা হোটেল বলা হচ্ছে, এবং সেখানে বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থান হবে। এবং স্টিভ কোহেন প্রাথমিকভাবে $8 বিলিয়ন মতন এখানে বিনিয়োগ করবেন। আরেকটি ক্যাসিনো নির্মাণ করা হচ্ছে কুইন্সে, যেটিও এখন যেখানে রিসোর্টস রয়েছে, সেই রিসোর্টস এর মালয়েশিয়ান মালিকরা সেই রিসোর্ট ক্যাসেটকে আরো বৃদ্ধি করার পরিসর বৃদ্ধি করার লাইসেন্স পেয়েছেন, এবং তার সেখানে একটি পূর্ণাঙ্গ ক্যাসিনো নির্মাণ করার অনুমতি তারা পেয়েছেন। রিসোর্স ক্যাসিনো, যেটি অ্যাকুইটেক রেস ট্র্যাকের কাছে রয়েছে। আরেকটি নির্মাণ করা হচ্ছে ব্রঙ্কসে, এবং ব্রঙ্কসে যারা নির্মাণ করছেন সেটি হচ্ছে সেটি ব্রঙ্কসে যারা নির্মাণ করছে সেটা হচ্ছে যে জেন্টিং গ্রুপ, মালয়েশিয়ান কোম্পানি তারাও, এবং তারা রিসোর্টস এর মালিক রেস্টাকের, তারা ব্রঙ্কসে আরেকটি ক্যাসিনো করার অনুমতি পেয়েছেন, এবং সেখানে প্রায় $5.5 বিলিয়ন তারা ব্যয় করবেন। এবং সেটি হচ্ছে এবং এ হচ্ছে যে বালিশ কোম্পানি, না, রিসোর্স যারা ব্রঙ্কস না, রিসোর্স যারা তারা তাদের যে অ্যাকুইডেক্টের পাশে যে রিসোর্স আছে সেখানে তারা অতিরিক্ত আরো $5.5 বিলিয়ন ব্যয় করবেন এটিকে পূর্ণাঙ্গ ক্যাসিনোতে রূপান্তর করার জন্য। আর $4 বিলিয়ন ব্যয় করে ব্রঙ্কসে গলফ কোর্স যেটি আছে, আপনার হোয়াইট স্টোন ব্রিজ পার হলে একটি গলফ কোর্স দেখবেন, সেখানে ক্যাসিনো নির্মাণ করছে বালি গ্রুপ, আপনার লিখিত বালি গ্রুপ যারা রয়েছে, এবং লাস ভেগাস নেভাদাতে তারা সেখানে একটি ক্যাসিনো নির্মাণ করছে। এই হচ্ছে ক্যাসিনোর তথ্য। এবং অনেকে একটু আগে যেটি বললাম, যে ক্যাসিনো গুলো নির্মাণ করা হলে আটলান্টিকের উপর যে ঝোঁক নিউ ইয়র্ক সিটি মানুষের ক্যাসিনো ব্যবহারের জন্য, তাদের হয়তোবা নিউ ইয়র্ক সিটিতেই তারা সেটি ব্যবহার করতে পারবেন। শেষ করছি আবহাওয়ার খবর দিয়ে। আগামীকাল মঙ্গলবার নিউ ইয়র্কের জন্য প্রাথমিকভাবে একটি দুর্যোগপূর্ণ দিন হিসাবে চিহ্নিত করা হচ্ছে, কারণ কালকে তুষারপাতের সমূহ সম্ভাবনা 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত বলা হচ্ছে। যদিও তবে সময় সময় আবহাওয়ার পরিবর্তন ঘটে, এবং তার সত্ত্বেও আগামীকাল সকালবেলা যারা সাবওয়ে ব্যবহার করেন, তারা সাবওয়ে ব্যবহার করাটাই তাদের জন্য নিরাপদ, গাড়ি নিয়ে বের না হওয়াটাই নিরাপদ বলা হচ্ছে যা আবহাওয়াবিদদের পক্ষ থেকে। এবং তুষারপাতের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে হয়তোবা তুষারপাত তেমন ভাবে জমতে নাও পারে, কিন্তু বলা হচ্ছে 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত জমতে পারে আগামীকাল মঙ্গলবার নিউ ইয়র্ক সিটিতে। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের সাথে আছেন প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ এবং জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। আপনাদের দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে জানতে চাই যে এফডিএ আপনার যে ভ্যাকসিন নিয়ে, ভ্যাকসিনের অ্যাপ্রুভেল নিয়ে একটু বোধহয় তাদের মধ্যে একটু হচ্ছে, এনি আইডিয়া অ্যাবাউট দিস? হ্যালো, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। এফডিএর মধ্যে একজন আছে, তার নাম হচ্ছে বিনয় প্রসাদ। সে রবার্ট কেনেডির মতো, সেও এই ভ্যাকসিনের বিশ্বাস করতো না, তো সে বেরিয়ে গেছিল, আবার ঢুকছে। তো সে একটা মেমো দিয়েছে, বলছে যে ভ্যাকসিন যখন দেওয়া হতো, ভ্যাকসিনের সাইড এফেক্ট গুলো এফডিএ রেকর্ড করতো। তাতে দেখা গেছে 96% মানুষ মারা গেছেন ভ্যাকসিন নেওয়ার পরে। ভ্যাকসিনের জন্য মারা গেছেন না, কোভিড মারা, এগুলো তো এইভাবে বলা যায় না। তো এফডিএতে রিপোর্ট রাখা হয়, এর মধ্যে 10টা চিলড্রেন আছে। তো যারা ভ্যাকসিনের বিরুদ্ধে, যেমন রবার্ট কেনেডি, এই বিনয় প্রসাদ একটা মেমো বের করেছে যে যেহেতু 10টা বাচ্চা মারা গেছে, তার মানে ভ্যাকসিন ভালো না। যদিও সব ইনফেকশন ডিজিজ ডাক্তাররা সবাই বলছে যে এত লোক বেঁচেছে, আর যে 10 জন মারা গেছে, এই 10 জনও যে ভ্যাকসিনের জন্য মারা গেছে এরকম কোনো কানেকশন পায় নাই তারা, আর কোনো কথা না। কারণ আমরা জানি না ভ্যাকসিন দিয়ে মারা গেল না কোভিডের জন্য মারা গেল, অন্য কারণে মারা গেল। তবে হ্যাঁ, ভ্যাকসিন তো আরএনএ, তো এটার কিছু জিনিস আগেও অসুবিধা বের হয়েছে, যেমন মায়োকার্ডাইটিস, ইয়াং এডাল্টদের হার্টের প্রবলেম হয়েছে। কিন্তু কোভিডের জন্য যত হার্টের প্রবলেম হয়েছে, ভ্যাকসিনের জন্য অতটা হয় নাই।
কিন্তু মনে করা হয়েছে ভ্যাকসিনের তো কোভিডের মতনই একটা রিয়াকশন বডিতে করে, যে কোনো ভ্যাকসিন, খালি কোভিড না, এটাও মাইকার্ডিটিস হতে পারে। তো এইসব কারণে যেহেতু রবার্ট কেনেডি ভ্যাকসিনের বিরুদ্ধে, সে খালি কোভিড না, ইভেন ফ্লু ভ্যাকসিন, বাচ্চাদের ভ্যাকসিন, এগুলো সব কিছু নিয়ে আগামী সপ্তাহে যে মিটিং হবে, সেখানে তারা একটা রিজিডলি কিছু পদক্ষেপ নেবে, তাতে যে মনে হচ্ছে যে ম্যান্ডেটরি ভ্যাকসিন দেওয়া, এগুলোর উপরে একটা স্ট্রিক্ট এফডিএ একটা রুলিং করবে। তো এই ব্যাপারটা বেশ চিন্তার ব্যাপার, কারণ সায়েন্টিফিক কমিউনিটি, ফিজিশিয়ান, প্রচুর আর্টিকেল আছে যে এগুলো কাজে লাগে, কিন্তু তারা তো আর ওইভাবে, ট্রাম্পের লোকজন তারা তো ওইভাবে চিন্তা করে না। এই জন্য এটা একটা অশনি সংকেত, এবং এটা নিয়ে নিশ্চয়ই কথাবার্তা হবে, চ্যালেঞ্জ হবে। কিন্তু কম বিদ্যা থাকলে যা হয় আর কি, আমাদের যারা তো বলতেছিল যে ফিলাডেলফিয়া চিলড্রেন হাসপাতাল খুব নাম করা, তার প্রফেসর বলছিল যে এখন আমাদের সায়েন্সটা লিড করতেছে প্রেস রিলিজ, নট বাই সায়েন্টিস্ট। মুজিব, কেমন আছিস? কেমন আছেন ভাই? ভালো। ঠিক আছে, আমি থামি এখন। জি, থ্যাংক ইউ সো মাচ ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আমরা একটু জানতে চাচ্ছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা, এবং আপনি তো ওনার সম্পর্কে কিছু জানেন, এবং ওনার মেডিকেল টিমের সাথে আপনার কিছু পরিচয় সম্পর্ক আছে। সো হোয়াট ইজ দ্য লেটেস্ট? আসসালামু আলাইকুম তাহের ভাই, টাইম টিভি এবং আজকে যারা আলোচক আছেন সবাইকে আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, এবং দর্শকদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের সকাল, দ্যাট ইজ বাংলাদেশে গত রাত্রে ধরেন 9:30 রাত্র 9:30টার সময়, বাংলাদেশের টাইমে 9:30টার সময়, ডক্টর সিদ্দিকী, যিনি ওয়ান অফ দ্য পার্সন দ্যাট ইনভলভ, উনি পালমোনারি ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট এবং ম্যাডামের চিকিৎসাতে উনি সরাসরি জড়িত। এবং গতকাল রাত্রেও আমরা ম্যাডামের জন্য বাংলাদেশে অনেক ডাক্তার যারা বিশেষভাবে জাতীয়তাবাদী শক্তির সাথে রিলেটেড ছিলাম, আমরা একটা দোয়া অনুষ্ঠান করেছিলাম। নানা দেশ থেকে জয়েন করেছিল, সেখানে বাংলাদেশ থেকে ডক্টর সিদ্দিকী এবং আরও 3জন ডাক্তার যারা ম্যাডামের ব্যাপারে জড়িত, তারা প্রেজেন্ট ছিলেন। তা আজকে সকাল পর্যন্ত যেটা আমাকে বলা হচ্ছে সেটা হলো এই, যে ওনাকে এর আগের দিন রাত্র 3টার সময় ওনার শারীরিক অবস্থা অবনতি ঘটে, এবং বিশেষ করে শ্বাসে প্রশ্বাসে কষ্ট হয়। তার জন্য ওনারা মিটিং করে একটা বোর্ড করছিলেন, এবং সেখানে তারেক সাহেব, জুবাইদুর রহমান এবং ম্যাডামের আত্মীয় স্বজনরা সহ লন্ডন ক্লিনিক যে ডাক্তাররা ওনাকে দেখেছিলেন ওনারা, এবং জন হপকিন্সের যারা ডাক্তাররা ওনার সাথে ওনার কেয়ারে জড়িত, সবাই মিলেই এতে দীর্ঘ আলোচনার পরে ডিসিশন নেন যে ওনাকে লাইফ সাপোর্ট বা মেকানিক্যাল ভেন্টিলেটরে দেওয়ার জন্য, এবং রাতে 3টার সময় ওনাকে মেকানিক্যাল ভেন্টিলেটরে দেওয়া হয়। এছাড়া উনি কিডনি ফাংশন করছে না, এই জন্য 5বার অলরেডি ডায়ালাইসিস করা হয়েছে, আরও হয়তো দরকার হবে। তাছাড়া মানে অন্যান্য দিক থেকে ইনফেকশন, নিউমোনিয়া, ব্লাড প্রেশার মেনটেন করার জন্য স্পেশাল ওষুধ যেগুলো আমরা দিই আইসিইউতে, সেই ধরনের ওষুধ দিয়ে ওনাকে এই মুহূর্তে ওনাকে মানে ওনার কন্ডিশন এইভাবে আছে। তো আজকে সকালে যেটা ডক্টর সিদ্দিকীর কাছে আমরা জানতে পারলাম সেটা হলো যে গতকাল রাত্র 9:30টায় শি ওয়াজ স্টেবল, মানে রিলেটিভলি ওনার এই কন্ডিশনে উনি ভেন্টিলেটরে যাওয়ার পরে কিছুটা স্টেবল ছিলেন। এইটুকুই লাস্ট আমার কাছে আপডেট। এর রাতের বেলা কী হয়েছে আমি এটা জানবো হয়তো আরও কিছুক্ষণ পরে। এখন তো বাংলাদেশের বাজে হয়তো সকাল 8:30, কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের সাথে যোগাযোগের আরও জানতে পারবো যে এখনকার কন্ডিশনটা কি। তবে ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স বলে যে ওনার মাল্টি অর্গান ফেইলিওর, এগুলো উনি যে চিকিৎসা পাচ্ছেন দেশে বিদেশে সবাই মিলে এটাতে সম্পৃক্ত আছে, ফ্যামিলি খুবই সম্পৃক্ত, তারেক সাহেব খুবই সম্পৃক্ত এটার ব্যাপারে, এবং ওনার ওয়াইফ ডক্টর জুবেদ, আপনারা জানেন উনি একজন স্বনামধন্য কার্ডিওলজিস্ট। সবাই মিলেই ম্যাডামের অত্যন্ত সুচিকিৎসার ব্যবস্থা করেছেন ওখানে। আমি একটা খবর পেলাম যে চায়নার থেকে 5জন বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন বাংলাদেশে ওনার দেখভাল করার জন্য। তো সর্বোপরি বাংলাদেশের পার্সপেক্টিভে
যতটুকু মানে হাইয়েস্ট লেভেল অফ কেয়ার উনি পাচ্ছেন। ওনার শারীরিক অবস্থা এমনই, আমি গতকাল আপনার প্রোগ্রামে বলেছিলাম যে ওনাকে এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতো ওনার অবস্থান নাই শারীরিকভাবে। উনি যদি আর একটু স্টেবল হন তখন হয়তো একটা পর্যায়ে ডাক্তাররা চিন্তা করতে পারেন, ফ্যামিলি চিন্তা করতে পারেন ওনাকে সিঙ্গাপুরে অথবা লন্ডনে আনার জন্য। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথের সাথে কথা বলা হয়েছে এবং যোগাযোগ আছে। লন্ডন ক্লিনিকের সাথেও যোগাযোগ আছে। কিন্তু ওনার অবস্থানটা শারীরিকভাবে এতটাই দুর্বল যে এই মুহূর্তে ওনাকে ফ্লাই করে কোনো জায়গায় নিয়ে যাওয়াটা আরো আরো ডেঞ্জারাস একটা হতে পারে আর কি, ইনসিডেন্স। এই জন্য আমরা কোনো ডাক্তারই যারা, স্পেশালি আমরা যারা ক্রিটিক্যাল কেয়ারে কাজ করি, আমরা এই ধরনের সিচুয়েশনে অ্যাডভাইস করি না পেশেন্টকে ট্রান্সপোর্ট করতে। আমি কালকে বলেছিলাম ইভেন পেশেন্ট খুব সিক হলে আমরা আইসিইউ থেকে তাদেরকে সিটি স্ক্যান করতে একই হসপিটালের ভিতরে আরেকটা রুমে পাঠাই না, এতটাই আনস্টেবল। তো এই অবস্থা ওনার। তো আজকে সকাল পর্যন্ত যেটুকু আমি বুঝতে পারলাম যে রিলেটিভলি উনি স্টেবল কম্পেয়ার টু এর আগের দিনের তুলনায়। এখন এটার সময়ের ব্যাপার। নেক্সট 24 to 72 আওয়ার্স, 3 দিন, একদিকে 3 দিনের মধ্যে বোঝা যাবে যে ওনার স্টেবিলিটি কোন পর্যায়ে আছে এবং শি ইজ গেটিং বেটার। আরেকটা জিনিস একটু শেয়ার করতে চাই, যে ওনার যে ইনফেকশন, প্রথম তো নিউমোনিয়া থেকে এটা হয়েছিল এবং সেপ্টিক চলে গেছিলেন। তো আমাকে জানানো হলো যে নিউমোনিয়াটা কারেন্ট অ্যান্টিবায়োটিক যেগুলো দিচ্ছে এটাতে রেসপন্ড করতেছে। তো এটা যদি রেসপন্ড করতে থাকে এবং বাকি সবগুলো সিস্টেম যদি মোটামুটিভাবে একটা সার্টেন কন্ট্রোলের মধ্যে রাখা যায়, there is a good chance যে আল্লাহ যদি ওনাকে রহম করেন, ইনশাল্লাহ সবার দোয়ায় উনি হয়তো এই সাংঘাতিক একটা চ্যালেঞ্জের যে মুখোমুখি হয়েছেন সেটা থেকে হয়তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে তুলবেন। আমাদের দেশের জন্য, জাতির জন্য, আমাদের গণতন্ত্রের জন্য উনি হলেন ঐক্যের প্রতীক। ওনার বেঁচে থাকাটা এই দেশের সংকটময় মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। তো আমরা সবাই ওনার জন্য দোয়া করছি, দেশবাসী দোয়া করছে, দেশের বাইরে যারা, আমরা সবাই একটা উৎকণ্ঠার মধ্যে আছি এবং প্রতিদিনই আমি জানি সবাই এটা নিয়ে প্রতি নামাজই দোয়া করছেন ম্যাডামের জন্য। তো এই যে ভালোবাসা, ইনশাল্লাহ আল্লাহ তাআলা এই ভালোবাসা, এই দোয়ার জন্য হয়তো ওনাকে আল্লাহ তাআলা অতি সত্বর সুস্থ করে তুলবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জিল্লু ভাই, আপনার সাথে আসতেছি আমি। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, ডক্টর মুজিবুর রহমান মজুমদার তো একটা বর্ণনা করলেন। সো বিং এ ফিজিশিয়ান, আপনার ডু ইউ হ্যাভ এনি কমেন্ট অন ইট? মুজিব আইসিইউ স্পেশালিস্ট পালমোনারি, ওর সাবজেক্টই এটা। তো ও যে ডিটেলস খবর বললো সেটা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে ওনার মাল্টি অর্গান, মানে বিভিন্ন অর্গান একসাথে যে ফেল করার একটা কথা হলো যে ওনার কিন্তু হার্টে একটা স্টেন্টও আছে, পেস মেকারও আছে, এগুলো এক্সট্রা বার্ডেন ওনার শরীরে। তো এই জন্য তারপর যখন নিউমোনিয়া যে রেসপন্ডও করে, এই সব মিলে ডায়ালাইসিস হচ্ছে, কিডনি আগে খারাপ ছিল, তো মোটামুটি একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আমরা আশাই করতে পারি যে উনি ভালো হবে। তবে এই সময়টা খুব মানে বেশ ক্রিটিক্যাল আর কি সবার জন্য। আর বাংলাদেশে যা হচ্ছে, বাইরে গেলে খুব একটা কিছু হবে কিনা আমি জানি না, কারণ যদি অ্যান্টিবায়োটিক নিউমোনিয়া রেসপন্ড করে, কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এখন এত বেশি, বিশেষ করে বাংলাদেশে, যে এইটা যদি রেসপন্ড করে তাহলে একটা মানে বোঝা যাবে যে এটার জন্য তো সাডেন ডিটেরিওরেশন হয়েছে। আর ডায়ালিসিসে কিডনি ফেল হয়ে আমি সবাইকে বলি যে কিডনি শেষ হয়ে গেলেও কেউ মারা যায় না, যেটা আমার সাবজেক্ট কিডনি, কারণ আমরা ডায়ালিসিস দিয়ে মানুষকে 20-25 বছর রাখতে পারি। তো অন্য অর্গানগুলো যদি ফেল করে তাহলে তো কিছু করার নাই। তো সেটা আর কি। এখন মুজিব যেটা বললো, আমাদের দোয়া করা দরকার। আসলে এটা ঠিকই, এরকম একটা সময় দেশের যে পরিস্থিতি, একজন সিনিয়র মানুষ যার কথায় অনেক বড় একটা গ্রুপ বিএনপির লোকজন শুনবে, কারণ এমনি তো পোলাপান কথা শুনে না, লিডারদের কোনো কথা শুনে। এই কারণে এটা ক্রিটিক্যাল টাইম ছিল যে এই সময় একটা স্টেবিলিটি করার জন্য একজন মানে ইয়ে করা আর কি, সিনিয়র। একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি আপনাকে? হ্যাঁ বল। তার ভাই একটু যদি অনুমতি দেন, তার ভাই একটা কোশ্চেন, নেফ্রোলজিস্ট।
ওনাকে স্লেট করা হচ্ছে। আমি খোঁজ দিছিলাম যে সিআরটি আছে কি না, তো আমাকে ঠিক মতো জানাতে পারলো না যে এবারকার সিআরটি আছে কি না। তো এই যে কয়বারই ডায়ালিসিস করা হয়েছে বেসিক্যালি দে ডিড এ স্লেট। তো এটা কতটা এফেক্টিভ হবে আই ডোন্ট নো, আমি একটু ওয়ারিড এবার এই ব্যাপারে। স্লেটটা বেসিক্যালি ওকে, স্লেটই বেসিক্যালি সিআরটি ইন এ ডিফারেন্ট ফর্ম, লাইক হ্যাঁ, মেশিন দিয়ে করা। তো তারা আমাকে পাঠাতে পারে কি প্রেসক্রিপশনটা দিচ্ছে, কারণ আমি 9 বছর স্লেট করেছি ইয়েতে, আই হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স স্লেট পাবলিকেশনে করেছি। সো স্লেটটাকে আমি ইনফ্যাক্ট বেশি পছন্দ করি বাংলাদেশের, কারণ এটা অনলাইন ডায়ালিসিস তৈরি হয়, সিআরটি থেকে আরো স্লো করা যায়। তো আই থিঙ্ক ইট শুড বি ওকে, বাট দে ক্যান সেন্ড মি দ্য প্রেসক্রিপশন কি করছে এটা ইফেক্ট আর কি। ওকে, গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জনাব জিল্লুর রহমান জিল্লু, আপনার কাছে জানতে চাই যে সো আপনারা তো পলিটিক্যালি আপনারা সবার সাথে যোগাযোগ রাখছেন। হোয়াট ইজ দি বিএনপি কীভাবে জিনিসটাকে চিন্তা করছে যে ওনার শারীরিক অবস্থা এবং বাংলাদেশের পলিটিক্যাল, যেটা বলা হলো একটু আগে, যে উনি একমাত্র একজন ব্যক্তি ছিলেন যে ইনি দেশের সকলের কাছে মোটামুটি গ্রহণযোগ্য, এবং বিশেষ করে বিএনপি সবচেয়ে বড় দল, তাদের কাছে তো অবশ্যই তিনি গ্রহণযোগ্য। এই অবস্থায় বিএনপি কীভাবে চিন্তা করছে, এবং তারেক রহমান সাহেবের কথা শুনতে পাচ্ছি যারা সালাউদ্দিন সাহেব বলেছেন যে উনি শিগগিরই দেশে ফিরবেন। এনি আইডিয়া, এনি ইন্ডিকেশন? আপনার সাউন্ড আনমিউট করতে হবে একটু প্লিজ। ধন্যবাদ টাইম টেলিভিশন এবং জনাব আবু তাহের সহ আজকে এই প্যানেলে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর মুজিবুর রহমান মজুমদার সাহেব, মুজিব ভাই মেডিকেল প্রস্তুতি ডিটেলস বলেছেন, মানে ওনার ফিজিক্যাল সিচুয়েশনটা কি মুজিব ভাই এই ব্যাপারে জানেন ভালো, উনি বলেছেন ডিটেলস, ধন্যবাদ। আমি দুটো কথা বলবো। প্রথমত, আমরা আজকের এই পরিস্থিতিতে অনেকেই সোশ্যাল নেটওয়ার্কে একটা গুজব ছড়াচ্ছেন। আমি অনুরোধ করব সবাইকে এই ধরনের গুজব না ছড়ানোর জন্য, কারণ হায়াত মওত আল্লাহর হাতে। একজন মানুষ বেঁচে আছেন, তার সম্বন্ধে এভাবে গুজব না ছড়ানোর জন্য আমি অনুরোধ করবো সবাই, প্রথমত। আর দ্বিতীয়ত, আমার ঢাকায় যোগাযোগ হয়েছে, লন্ডনে যোগাযোগ হয়েছে। আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন পার্টির পক্ষ থেকে যে খুব শীঘ্রই জনাব তারেক রহমান দেশে যাবেন। তার যাওয়ার যে সমস্যাটা ছিল সেটা কাটিয়ে উঠেছেন এবং তিনি অতি সত্বর দেশে যাবেন। আমি টাইম ফ্রেম বলতে পারছি না, বাট উনি খুব শীঘ্রই দেশে যাবেন ইনশাআল্লাহ। আর মেডিকেল পার্সপেক্টিভ থেকে ম্যাডামের যে বিবরণটা মুজিব ভাই দিলেন, আমরা দোয়া করি, হায়াত মওত আল্লাহর হাতে। আমরা সারা দেশবাসী দোয়া করছেন। দেখুন, এমন একটা জাতীয় নেত্রী তিনি, আজকে তার এই অসুস্থ অবস্থায় পুরো জাতি, প্রত্যেকটা মসজিদে সবাই দলমত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করছেন। তো বর্তমান দেশের এই পরিস্থিতিতে আল্লাহ তাকে হায়াত দান করুক। তিনি তার সততা এবং নিষ্ঠার মধ্য দিয়ে, তার সংগ্রামের জীবনের মধ্য দিয়ে তিনি আজকে জাতির অভিভাবকে রূপান্তরিত হয়েছেন। আজকে আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের এই অভিভাবকের প্রয়োজন, এবং আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাকে সুস্থতা এবং নেক হায়াত দান করুন। থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম সিদ্দিক খোকন, এনি অবজারভেশন? আমার বিগ অবজারভেশন, মানে আনটিল খালেদা জিয়ার মতো নেত্রী, আনটিল ডক্টর ইজ ডিক্লেয়ার্ড ডেথ, আপনি কে মানে উনি মারা গেছে বলার? কিছু লোক আছে দেখেন তিনি ইন্তেকাল করেছেন, আর বাবা তিনি ইন্তেকাল কে করছেন, তোমার কে দায়িত্ব দিয়েছে? এগুলা এই সভ্য দেশে থেকেও, মানে এই আমেরিকা থেকে মানুষের এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কিছু মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দেখি বলে আমরা কি সভ্য হইতে পারি না? আরে তারেক জি আসতেছেন না, এটা কইয়াতে তারেক জি আসবেন কিনা এটা ইউ টেক দ্য ডিসিশন। এবং তার মায়ের চেয়ে কি মাসির মধ্যে তারেক জিয়ার জন্য খালেদা জিয়া মা, আমার মায়ের প্রতি আমার যে ভালোবাসা তারেক জিয়ার কি কম? এখন তারেক জিয়ার এই সিদ্ধান্ত কেন হচ্ছে না হচ্ছে, আপনি কে? এটা পারলে আরেকজনের এই ক্রুশিয়াল সময়ে তার ব্যক্তিগত সিদ্ধান্তকে রেসপেক্ট করেন, এবং এই ক্রুশিয়াল সময়ে
হামলা করেন না, অপেক্ষা করেন। রাজনীতি নিয়ে অনেক কিছু করা যায়, রাজনীতির অনেক সমালোচনার সময় পাবেন। খালেদা জিয়া এই দেশের দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসাবে রাজনৈতিক অনেক ভুল ভ্রান্তি আছে, এগুলো কি সবাই মাফ করে দেবেন? না, এগুলো নিয়ে আলাপ করবেন। কিন্তু আজকের এই সংকটজনক সময়ে হয় তার সুস্থতা কামনা করবেন, নাইলে আপনি আপনার আসল চেহারা নিয়ে চুপ থাকেন, আপনার এই কদর্য চেহারা দেখাবেন না। মানুষ সভ্য হচ্ছে, আমাদের দেশটাও, আমাদের প্রজন্ম সত্য হচ্ছে। আমরা কি এক্সাম্পল রেখে যাচ্ছি রাজনীতিতে? তো আমি খুব ক্ষুব্ধ কিছু মানুষের আচার আচরণ দেখে। এই খালেদা জিয়া এই বিএনপির বিরুদ্ধে বহুদিন রাজনীতি করেছি, এখনো সুযোগ পাইলে তাদের বিরুদ্ধেই কথা বলি বা বলবো। কিন্তু এর মানে এটা নয় যে আজকের এই সংকটজনক সময়ে তাদের অনুভূতি, তাদের প্রতি রেসপেক্ট, এবং এটা আমাদের সামাজিক, আমাদের সাংস্কৃতিক একটা সংস্কৃতি, এটাকে আমরা দিনে দিনে উন্নত করব, আমরা যেন আরো অধঃপতিত হচ্ছি। তো আমি খালেদা জিয়া দেশের নেত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তার সুস্থতা কামনা করছি। এবং আনটিল ইট ইজ ডিক্লেয়ার্ড বাই দ্য ডক্টর, এবং উনি তো হাইড করে আসেন না কোথাও, উনি তো আত্মগোপনে যান নাই যে উনি সিরাজ শিকদারের মতো মানে তাকে হত্যা করা হচ্ছে বা এটা আত্মগোপনে গিয়ে উনি বিষ খাইয়ে মারা যেতেছেন। উনি দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় মানে শত শত সাংবাদিক, নিরাপত্তা, সরকারি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছেন। এই ধরনের ঘটনা যখন কোনো ঘটবে আমরা তখন ওনার প্রতি সুখ জানাবো। আবার এটাও ঠিক যে উনি হঠাৎ করে সুস্থ হয়ে দৌড় দিবেন, এটাও আশা করতেছি না। আমরা এক্সপেক্টেড, আমরা কি জানি, আমরা এই সময়ে আমরা কি আশা করতে পারি এটাও আমরা জানি। সেটা বিবেচনায় রেখে আমরা যেন কথা বলি, মানুষের প্রতি শ্রদ্ধা, মানুষের প্রতি ভালোবাসা রেখে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ডক্টর মুজিব, এনি কমেন্ট? কমেন্ট আমি আর ম্যাডামের ব্যাপারে তো বললাম, কিন্তু আমি এই ভাইয়ের কথায় 100% এগ্রি করি। উনি অত্যন্ত জোরে সোরে ক্ষোভের সাথে বলেছেন। আমি ওনার মতো এত সুন্দর গুছিয়ে ক্ষোভের সাথে বলতে পারবো না, তবে এটা সত্যি। আমি সবাইকে আপনার এই 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 মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করব যে কোনো রকম গুজব ছড়াবেন না। দেশ জাতি একটা ক্রান্তি লগ্নে আছে, ম্যাডাম ওনার পরিবার একটা ক্রান্তি লগ্নে আছে, ডক্টর জাহিদ ইনচার্জ ওনার মেডিকেল ইয়েতে কমিউনিকেশন করার জন্য। যতক্ষণ পর্যন্ত ডক্টর জাহিদ, উনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি যতক্ষণ পর্যন্ত না বলবেন ওনার শারীরিক অবস্থা সম্বন্ধে, আমার মনে হয় কারোই উচিত হবে না এই ধরনের গুজব ছড়ানো। এবং এটা দেশে হচ্ছে, এইখানে বসে অনেকে করার চেষ্টা করছে। যারা এখানে করছেন আমি সবাইকে অনুরোধ করব যাতে এই ধরনের কনফিউশন বা এই ধরনের কোনো রকম বক্তব্য ফেসবুকে বা কোনো জায়গায় দিয়েন না যেটাতে মানুষের কনফিউশন। আজকে সকালের ঘটনাই বলি, যে কারণে সকালে আমরা ঢাকায় কল করতে হলো, আমাকে কল করে একজন বললো যে শুনছেন খালেদা তো মারা গেছে। আমি কোথায় শুনলেন? আমি তো জানি না। বলে যে ফেসবুকে এসে পড়ছে। সাথে সাথে আমরা কল করলাম বাংলাদেশে, এবং তখন বললো যে উনি স্টেবল আছেন। তো এই যে জিনিসটা করছে, এটা করে আমি জানি না কি এটার আনন্দ পায়, কি এটার সুবিধা পায়, আই ডোন্ট নো। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ না জেনে না বুঝে অযথা বাড়াবাড়ি করে মিথ্যা প্রচারণা করে বাহবা আনার চেষ্টা করেন না। এটা দেশের জন্য ভালো না, আপনার নিজের জন্য ভালো না, আমাদের জাতির জন্য ভালো না। এটা আপনার মিডিয়া থ্রুতে সবাইকে রিকোয়েস্ট করতেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আশা করি যে সবাই সংযত আচরণ করবেন। থ্যাংক ইউ। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার কাছে আরেকটা জিনিস জানি, আজকে নিউ ইয়র্ক পোস্ট একটি রিপোর্ট চেপেছে। সেটি হলো যে বাংলাদেশি, আপনি জানেন যে এস্টোরিয়াতে জোহরান মামদানি যাহাতে পাশ করেছেন, যেখানে অ্যাসেম্বলিম্যান ছিলেন, তিনি তো মেয়র হিসেবে শপথ নেবেন, এবং তার এই সিটে 3 জন প্রার্থী এবং 3 জনকে নিয়ে একটি রিপোর্ট করেছে। ওখানে কি বলা হয়েছে এবং রিপোর্টে কি আছে এখানের মধ্যে? অনেক ধন্যবাদ। রিপোর্টটা দেখতেছিলাম, প্রথম প্যারাগ্রাফে আমার একটা সংশয় আসলো, সেখানে লেখা দ্য পিপলস রিপাবলিক অফ এস্টোরিয়া। তো আমি তো এই পিপলস রিপাবলিক অফ এস্টোরিয়া দিয়ে এটা রিপোর্টটা শুরু হয়েছে। তো এটা বুঝতে গিয়ে দেখলাম যে আলেকজান্ডার অকাসিও 2 বছর আগে এস্টোরিয়াতে একটা সভা করেছিলেন, এবং সেখানে তিনি এটা বলেছেন যে এখানে মানে উদারনৈতিকতার একটা বিকাশ ঘটেছে, যে বিকাশের মধ্যে এটাকে একটা আলাদা দেশ বা আলাদা একটা দেশ হিসাবে এটাকে মানে তির্যক ভাষায় আজকে নিউ ইয়র্ক পোস্ট এটা পিপল রিপাবলিক অফ এস্টোরিয়াতে এই মামদানির পোস্টে খালি হচ্ছে এটা নিয়ে লিখেছে। যাই হোক, মামদানির পোস্ট আমরা জানি জানুয়ারি 1 তারিখ থেকে উনি ক্ষমতা নিবেন, এবং
এটা 10 দিনের মধ্যে রাজ্য গভর্নর আবার স্পেশাল ইলেকশন দিবেন। এই ইলেকশনে রক্ষণশীলদের রিপাবলিকানদের কোনো প্রার্থী নাই, এবং সেখানে খুব হাইলাইট করে আমাদের বাংলাদেশি প্রার্থীর কথা উল্লেখ করা হয়েছে, এবং মানে একাধিক ছবি, শাড়ি পরা মেরি জুবাইদা। তো মেরি জুবাইদাকে তাই হিসাবে আপনি চিনতে পারেন, বাট আমরা সবাই চিনি। মানে মেরি জুবাইদা দীর্ঘদিন থেকে মানে এই সিটে আগে তিনি ইলেকশন করেছেন এবং এই সিটে তার নমিনেশন ডিক্লেয়ার করেছেন, এটা নিউ ইয়র্ক পোস্ট বলেছে। এবং নিউ ইয়র্ক পোস্ট যেটা বলেছে যে এই উদারনৈতিক ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা, যে উদারনৈতিকতার স্লোগান দিয়ে মামদানি মানে নির্বাচিত হয়েছেন, এই মামদানির চেয়েও বেশি উদারনৈতিক মানে মেরি জুবাইদা। তিনি ছোটখাটো অপরাধকে অপরাধ মনে করেন না, মানে বড় অপরাধ না হইলে এগুলো সব মিস্টেক, এবং গরিবীকে একটা পাপ মনে করেন। যাই হোক, এটা ওনারা এই যে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা তাদের মানে একসময় আমরা শুনেছি পুলিশ উঠিয়ে দেওয়ার স্লোগান দিয়েছেন। এই উদারনৈতিকতার মানে যেভাবে চিত্রায়িত করেছেন মেরি জুবাইদাকে তারা, এটা দেখা যাচ্ছে যে মামদানি তো মামদানির চেয়ে ওনারা বেশি অগ্রগতি। এবং মেরি জুবাইদাকে এখানে মানে এই রিপোর্টের অধিকাংশ জুড়ে হাইলাইট করা হয়েছে যুদ্ধ বিরোধী এবং দারিদ্র্যের বিরুদ্ধে সংকটের একটা মানে একটা অ্যাক্টিভিস্ট হিসাবে। এবং তিনি মা, গৃহিণী, 45 ইয়ার্স লেখাপড়া, এসব নিয়ে মেরি জুবাইদাকে একটা পোর্ট্রেট করেছে ভালো। আমরা জানি মেরি জুবাইদা দীর্ঘদিন থেকে অলরেডি কাজ শুরু করেছেন, শুরু থেকেই। আমরা জানতাম না যে এখানে আরো, আমি আজকে রিপোর্টের আগে জানতাম না যে সেখানে আরো 2 জন কারা কারা আছেন। আমি তাদের ব্যাপারে বলতেছি। বাই দিস টাইম আমরা জানি যে মেরি জুবাইদা তার ক্যাম্পেইন প্রচারণার ফান্ড আছে, যেটা বাধ্যবাধকতা বা একটা ভালো প্ল্যাটফর্মে আপনি যদি নির্বাচন করতে চান, তার একটা গোল থাকে, সেই গোল ইতিমধ্যে অর্জন করেছেন এবং ক্রমাগত তিনি একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং বাংলাদেশের যে কমিউনিটি, বাংলাদেশের কমিউনিটি ছাড়াও যে কমিউনিটি এই এলাকায় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বা প্রভাব রাখতে পারেন, তাদের মধ্যে একটা উদ্দীপনা আছে এবং তাদের কাছে একটা নোন নেম মেরি জুবাইদা। এখন মেরি জুবাইদার সাথে অন্য 2 জন প্রার্থী কে আছেন? আরেকজন হচ্ছেন ওনার ইউক্রেডিয়ান, ওনার ডিনা কি নাম, মরেন্ডো, ডায়ানা মরেন্ডো। হ্যাঁ, তো ডায়ানা মরেন্ডো আবার মানে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকার দীর্ঘদিনের কর্মী। তিনি কিন্তু আগে থেকে নির্বাচনের কোনো চিন্তা ভাবনা ছিল না, ওই রিপোর্টেই বলা হয়েছে। এবং তিনি এই নভেম্বরের 22 তারিখ মানে আজকে থেকে মানে সপ্তাহ দিন আগে মনে হয় উনি নির্বাচনের জন্য নিজেকে ঘোষণা দিয়েছেন। এবং তিনি মনে করেন যে মানে এখন সময় উদারনৈতিকতাকে নিয়ে এগিয়ে যাওয়ার। তো এই পর্যন্ত তাকে এই রিপোর্টে খুব বেশি বলা হয় না। এই রিপোর্টের 3য় জন যার নাম আসছে, যিনি রানা আব্দুল হামিদ, সম্ভবত একজন মুসলিম প্রার্থী, এবং তিনি মধ্যপ্রাচ্যের ব্যাকগ্রাউন্ড আমার মনে হলো, যেটা পড়ে ওখানে লেখা হয় নাই, বাট হঠাৎ করে নামটা পরিচিত মনে হলো যে উনি 21 বা 22 সালে কংগ্রেসে একবার নির্বাচিত করেছেন এবং নিউ ইয়র্কে মানে একসময় গুগলসে মানে বড় আন্তর্জাতিক সংস্থা, এখন ওনারা একসময় বড় বড় বাণিজ্যিক সংস্থা, পুঁজিবাদের বড় বড় অর্গানাইজেশনে কাজ করেন, এরপরে হঠাৎ মানে সমাজতান্ত্রিক বিপ্লবী হয়ে যান। এটাও একটা বিরাট রহস্য। উনি গুগলের কর্মচারী ছিলেন। গুগল তো মানে এটা রাশিয়ার কোনো সংগঠন না, বাট যাই হোক, এই সেখানে প্রাক্তন এই কর্মচারী, তার উল্লেখযোগ্য একটা পরিচয় দেওয়া হয়েছে যে নিউ ইয়র্কে এই যে হিজাব ফর অল নাকি একটা সংগঠন, মানে হিজাব ফর নিউ ইয়র্ক, হিজাব অফ নিউ ইয়র্ক, এই ধরনের একটা মুসলিম নারীদের মধ্যে তিনি একটা গ্রুপ গড়ে তুলেন। এবং হিজাবের উপর যে আক্রমণ হয়েছিল বিভিন্ন সময় পোস্ট 9/11 এর সময়, সে সময় তিনি এই নেটওয়ার্কটা গড়ে তুলেন। তারা একটা বিরাট সমর্থন তার প্রতি হয়তো আছে, কিন্তু তিনিও এই জাস্ট রিসেন্টলি মানে 2 সপ্তাহ আগে হয়তো নির্বাচনে নেমেছেন। তো এই 3টা অ্যানালাইসিসে আমি নিউ ইয়র্কের পোস্ট তো এমনিতেই আপনার এই যে রক্ষণশীলদের পত্রিকা, সেখানে উদারনৈতিকতাকে তারা হামলা করে, কিন্তু এই হামলার মধ্যেও মানে আমাদের প্রার্থী মেরি জুবাইদা, আমাদের প্রার্থী সেই অর্থে বলতে যে মেরি জুবাইদা যে কোনো অর্থে আমাদের বাংলাদেশি, আমাদের কারো পরিচিত, কারো বোন, মানে কারো বোন, আমি কারো স্ত্রী বলতেছি না, একজনের স্ত্রী। তো সেই দিক থেকে মেরি জুবাইদার কাজকর্ম সম্বন্ধে আমরা সবাই খোঁজ রাখি এবং আমরা জানি যে মেরি জুবাইদার পক্ষে অনেকেই ছোট ছোট ডোনেশন দিচ্ছেন এবং এই ডোনেশন দেওয়ার কারণেই তার নির্বাচনী তহবিলের যে ফান্ড রেজিং যে গোল আছিল সেটা হয়েছে। তো আজকের এই নিউ ইয়র্ক পোস্টের এই রিপোর্টটা পাওয়ার পর আমাদের যদি বাংলাদেশিরা পড়েন এটা এবং আরো উদ্দীপনা পান যে আমাদের একজন প্রার্থীকে নিয়ে
অন্তত একটা মূলধারার পত্রিকায় মানে পজিটিভ আলোচনা হচ্ছে, এটাও আমাদের অর্জন, এবং আমাদের প্রতিটা অর্জনকে কাজে লাগিয়ে এই নির্বাচনটাকে আমাদের করার এখনই সময়। সো আমাদের কাছে খুব বেশি সময় নাই। জি ধন্যবাদ আবু তাহের সাহেব। আমি কি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে না পরে বলি? জি পরে কথা বলবো। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর মুজিবুর রহমান মজুমদার নিয়ে আপডেট, যে আনমিউট করতে হবে সাউন্ড। না, আমি কল করছিলাম আপডেট, ওই যেটা আমি জানালাম আপনাকে, ওইটাই রাইট? হ্যাঁ, এর মধ্যে কোনো আপডেট নাই, কল করে চেক করলাম। থ্যাংক ইউ। জিয়া ভাই, এনিথিং এলস আপনি অ্যাড করবেন? না, আজকে একটা জিনিসটা, আজকে আমাদের বিজয় দিবসের প্রথম দিন। জি, প্রথম দিন। খালেদা জিয়া রহমানের স্ত্রী জিয়া রহমান আমাদের মুক্তিযুদ্ধের একজন নায়ক। তো এটা একটা সম্মানের ব্যাপার আমাদের বিজয় দিবসের। অনেক মুক্তিযুদ্ধের কথা আমার বলা দরকার, কারণ মুক্তিযুদ্ধের সম্বন্ধে না জানার জন্য আজকে তরুণরা কিছুই জানে না। গত 17 বছর মুক্তিযুদ্ধর শহীদ যারা হয়েছেন, যারা যুদ্ধ করছেন, কিছুই আমরা ভালো করে প্রকাশ করি নাই। তো আমাদের দায়িত্ব এটা, না হলে তরুণ প্রজন্মরা যখন মুক্তিযুদ্ধের সম্বন্ধে কথা বলে, বা জামাতের ছেলেরা শিবিরা যখন কথা বলে, তারা যদি নাই জানে তখন তারা তো বলবেই, কারণ রাজনৈতিক ভাবে অনেক কথা বলবে। তো আমাদের দায়িত্ব হবে কেন মুক্তিযুদ্ধ হলো, কিভাবে আমরা কি করলাম, এগুলো সবার জানা দরকার। কারণ সবাই তো আর দেশের অপরাধী ছিল না। তো যারা ছিল তাদের রাজনৈতিক প্রেক্ষাপট অন্য কারণে, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস, এত মানুষের স্যাক্রিফাইস, এটা আমরা বিজয় দিবসে, বিশেষ করে এবার যখন কনফিউশন, আমাদের এগুলো পরিষ্কার করে বলা দরকার, কন্ট্রিবিউশন করে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জিল্লু ভাই কিছু বলবেন? এনিথিং এলস অ্যাড করবেন? আনমিউট করতে হবে আপনার সাউন্ড। ধন্যবাদ, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিজয় দিবসের, যেহেতু ওই ভাই বললেন বিজয় দিবসের আজকে সূচনা, ডিসেম্বর মাস, বিজয়ের মাস, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিজয় দিবসের ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। নাজবুল ভাই দেখতে পাচ্ছি আছেন। নাজবুল ভাই, এনিথিং এলস আপনি অ্যাড করবেন? উনি বোধহয় নাই, সম্ভবত পাশে নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব নাজবুল হাসান, আপনার প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, জনাব মুজিবুর রহমান মজুমদার, ডক্টর মুজিবুর রহমান মজুমদার, জিল্লুর রহমান জিল্লু ভাই এবং ইব্রাহিম চৌধুরী খোকন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য। দর্শক এবং বেগম জিয়ার রোগ মুক্তির জন্য আমরা সবাই প্রার্থনা করছি, দোয়া করছি। দর্শক, আজকে পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। Many jobs are available with the City of New York today. Get connected to career opportunities as a teacher, school nurse, correction officer, taxi inspector, and more. Whether you're starting out or looking for a change, there's a place for you with the City of New York. Start right now at deliveringforyou.nyc or call 212-386-5000. Hiring professionals are waiting to help. Work with NYC is where you're meant to be. Deliveringforyou.nyc.